দাঁড়াও কাছে উঠে গেছে। আসসালামু আলাইকুম আমার দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে যারা যেখানে বসে এই ক্লাসটিতে যুক্ত আছেন তাদের সবাইকে আমি আহমেদ বাউনী একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো এবং সুস্থ আছো। তো আমাদের কিছুদিন বিরতির পর আবার লকডাউনের জন্য ক্লাস স্থগিত ছিল, অনলাইনে ক্লাস আবার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। এই জন্য আমরা আমাদের অত্র একাডেমির সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাবো আমি পাশাপাশি আমাদের উভয় শিফটের ইনচার্জবৃন্দদেরও, তারাও এই জন্য অনেক কৃতিত্বের দাবিদার। আচ্ছা, এই দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আমি আজকে বিজ্ঞান বিষয়টির একাদশ অধ্যায় জীব প্রযুক্তি এই বিষয়টির কিছু টপিকস নিয়ে আলোচনা করব। চলো আমরা পড়ায় চলে যাই। তো আমাদের একাদশ অধ্যায় হলো জীব প্রযুক্তি। এই জীব প্রযুক্তি কথাটা কোত্থেকে এসেছে আগে আমরা একটু কিছু বলে নিই এ সম্পর্কে। জীব প্রযুক্তি কথাটা এসেছে আমাদের বায়োলজির জীববিজ্ঞান, আর টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি, অর্থাৎ বায়োলজি আর টেকনোলজি এই দুটোর মিলিত, এই দুটোর থেকে এই শব্দ থেকে এসেছে আমাদের বায়োটেকনোলজি বা আমাদের জীব প্রযুক্তি শব্দটি, অর্থবহ শব্দটি ওই বায়োলজি আর টেকনোলজি শব্দের দুটোর বিজ্ঞানের সমন্বিত বিজ্ঞান। আর জীববিজ্ঞানের মিলিত একটা আধুনিক শাখাই হচ্ছে আমাদের এই জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি আমাদের নতুন মাত্রা দিয়েছে, কেননা আমরা জানি যে বর্তমান সভ্যতা বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এই প্রযুক্তি সম্পর্কে আমরা তো সবাই জানি আগে থেকে যে প্রযুক্তিটা কী। আমাদের জীব প্রযুক্তি মানে হলো জীব সম্পর্কিত প্রযুক্তি, অর্থাৎ জীবকে কাজে লাগিয়ে মানব কল্যাণে আমরা যখন উন্নততর ধরনের দ্রব্য বা জীব তৈরি করতে পারি তখনই সেটা হয় জীব প্রযুক্তি। আর এই জীব প্রযুক্তি কথাটি হাঙ্গেরীয় প্রকৌশলী 1919 সালে প্রবর্তন করেছিলেন। জীব সম্পর্কিত বিজ্ঞানী হচ্ছে আমাদের জীব সম্পর্কিত প্রযুক্তি হলো জীব প্রযুক্তি। আর এই জীব প্রযুক্তিতে আমরা জীবের ব্যবহার করে থাকি। প্রযুক্তি কথাটির মানে তো আমরা আগে থেকে জানি যে আমরা মানব কল্যাণের বিজ্ঞানকে কাজে লাগানোর প্রক্রিয়াটি হচ্ছে প্রযুক্তি। তো আমরা সহজ ভাষায় জীব প্রযুক্তি বলতে বুঝি যে জীব অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, অণুজীব এদেরকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, এই মানব কল্যাণে ব্যবহার উপযোগী করে আমরা এটাকে আরও উন্নততর জীব অথবা বিভিন্ন উৎপন্ন দ্রব্য তৈরি করে আমাদের এই প্রযুক্তিকে কাজে লাগাই। তো আমরা যদি সঠিকভাবে সংজ্ঞায়িত করতে পারি, জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা উদ্ভিদের অংশবিশেষ কাজে লাগিয়ে আমরা মানব কল্যাণের জন্য ব্যবহার উপযোগী করে উন্নত ধরনের উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্যাদি উৎপাদনে যে প্রয়োগকৃত প্রযুক্তি আমাদের সেটাই হবে জীব প্রযুক্তি। এই জীব প্রযুক্তির ব্যবহার আমরা বলতেছি যে জীববিজ্ঞানকে নতুন মাত্রা দিয়েছে। আসলে কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে আমরা যে অনেক আগে থেকে কিন্তু জীব প্রযুক্তির ব্যবহার করে আসছি। দেখো না, কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি, যে আমরা যে দই তৈরি করতেছি সেটা কিন্তু একটা অণুজীব দিয়ে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার মাধ্যমে দই তৈরি হচ্ছে। আবার আমরা যে ফেলে দেওয়া আবর্জনা যেগুলি, সেগুলিকেও ব্যাকটেরিয়া দিয়ে পচনের মাধ্যমে বায়োগ্যাস উৎপন্ন করতেছি। আবার আমরা এই ইস্ট নামক ছত্রাক, এই অণুজীব দিয়েও আমরা ফার্মেন্টেশন বা চলাইকরণের মাধ্যমে অ্যালকোহল, বিয়ার, মদ এইসব তৈরি করে যাচ্ছি। এইগুলি সবই কিন্তু জীব প্রযুক্তির ব্যবহার বা প্রয়োগ। তো আমরা এই জীব প্রযুক্তির আরও যদি 150 বছর আগের কথা ধরি, যে আমাদের এই মেন্ডেল এই জীব প্রযুক্তি দেশে তার অবদান অনেক, কারণ জিন নিয়ে তিনি গবেষণা করেছিলেন। গবেষণা করে তিনি একটি জিনিসই উপনীত হয়েছেন, একটি জিনিসে এসেছেন যে একটি জীবের একটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া ফ্যাক্টর দায়ী তিনি বলেছেন। তিনি তখন ফ্যাক্টরি বলেছেন, জিন বলেননি। কিন্তু পরবর্তীতে 1908 সালে ব্যাটসন নামক বিজ্ঞানী সে আবার এই ফ্যাক্টরকে জিন নামে অভিহিত করেছেন। এই জিন প্রকৌশলী বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আবিষ্কার হওয়ার পরে আমাদের এই জীব প্রযুক্তিটা অনেক ধারায় চলে, উন্নত ধারার থেকে ধারায় চলে গেছে, নতুন মাত্রা পেয়েছে। তো আমরা দেখি জিনটা কি। জিনটা হচ্ছে আমাদের জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। সে কী করে বংশ পরম্পরায় বংশগতির মাধ্যমে বাবা মার থেকে সন্তানের মধ্যে স্থানান্তরিত করে দেয়, সে হলো আমাদের নিয়ন্ত্রক চরিত্রের। তো এই জিনটা কোথায় থাকে? আমরা জিনটা থাকে আবার
আমাদের ডিএনএর মধ্যে থাকে। ডিএনএটা থাকে আমাদের ক্রোমোজোমে। ক্রোমোজোমটা কোথায় থাকে আমরা জানি নিউক্লিয়াসে। আর নিউক্লিয়াসটা কোথায় থাকে আমাদের কোষে। কোষটা কি জীবদেহের একক, আর গঠনের এককটাই তো কোষ। কোষ দিয়েই তো আমাদের জীবদেহ গঠিত হয়। এই জীবদেহের এককই কোষ, আর কোষের প্রাণ হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে রয়েছে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের মধ্যে রয়েছে ডিএনএর মধ্যে হচ্ছে আমাদের জিন নাকি আমাদের এই জীব প্রযুক্তির একটা বিরাট অংশ। তাই আমাদের এই পর্যায়ে জিনের সম্পর্কে আমাদের একটু জানতে হবে জীব প্রযুক্তি পড়তে গেলে। এখন আমরা দেখি যে কোষের প্রাণ যে আমরা বললাম নিউক্লিয়াসের একটু বাহ্যিক গঠন বা আমরা একটু ভৌত গঠনের দিকে একটু লক্ষ্য করে চিত্রে দেখো। এখানে এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে একটা নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াস সাধারণত গোলাকার, দন্তাকারও হতে পারে, অনেক হতে পারে, একটা কোষে কয়েকটাই হতে পারে, একটাও থাকতে পারে। দেখো নিউক্লিয়াসের ভৌত গঠনটায় কি দেখা যাচ্ছে যে দ্বিস্তর বিশিষ্ট একটি পর্দা দ্বারা, এই পর্দাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলতে পারি মেমব্রেন। তো নিউক্লিয়াসের মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট, এবং এটা একটি দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা গঠিত বলে এই পর্দাটাকে বলা হয় নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়াসে আছে বলে। আর আমাদের এই যে নিউক্লিয়াসের ভিতরে এই যে আমাদের সুতার মতো অঙ্গগুলি দেখা যাচ্ছে, এটাকে বলে ক্রোমাটিন তন্তু। আর দ্বিস্তর বিশিষ্ট এই পর্দাগুলি মাঝে মাঝে কিছু গ্যাপ রয়েছে, দেখতে পাচ্ছ, এগুলিকে বলা হয় নিউক্লিয়ার ছিদ্র বা রন্ধ্র। তারপরে আমাদের রয়েছে নিউক্লিয়াসের ভিতরে তরল পদার্থ, যাকে আমরা নিউক্লিওপ্লাজম বলে থাকি। প্লাজম কথাটা মানে হচ্ছে আমাদের তরল পদার্থ। আর আমাদের নিউক্লিয়াসে আছে বলে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমে আমাদের রয়েছে ক্রোমাটিন তন্তু। আর আমাদের নিউক্লিয়াসের ভিতরে আবার গোলাকার অধিকতর ঘন একটি বস্তু রয়েছে, যাকে আমরা নিউক্লিওলাস বলি। নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস। তাহলে আমাদের ভৌত গঠনটা দেখা গেল যে নিউক্লিয়াসের এরকম। এখন দেখো যে কোষের প্রাণ হচ্ছে আমাদের জীবদেহের গঠন এককের হচ্ছে কোষ। কোষের প্রাণ হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস ভিতরে যে প্রধান অঙ্গটি রয়েছে আমাদের ক্রোমাটিন তন্তু সুতার মতো, তা হচ্ছে ক্রোমোজোম বলে থাকি, সাধারণত ক্রোমাটিন তন্তু বলে থাকি। তো ক্রোমোজোমটা কি আগে আমরা একটু জেনে নিই। ক্রোমোজোম হলো আমাদের নিউক্লিওপ্লাজমে, ক্রোমোজোমটাই হচ্ছে নিউক্লিওপ্লাজমে অবস্থিত সুতার মতো ক্রোমাটিন তন্তু, যা নাকি আমাদের মেটাফেজ প্রোফেজ এই কোষ বিভাজনে খুব স্পষ্ট দুটি ভাগে, এই ক্রোমাটিন তন্তুগুলি দুটি ভাগে বিভক্ত হয়ে যায় সেন্ট্রোমিয়ার ব্যতীত। তখন আমাদের এগুলিকে বলা হয় ক্রোমাটিড। তখন এখানে বলা হয় এগুলিকে বলা হয় ক্রোমাটিড, বা এরকমও হতে পারে, এগুলিকে বলা হয় ক্রোমাটিড। তখন এই ক্রোমাটিডগুলিকে আমরা বলে থাকি ক্রোমোজোম। এখন আমরা ক্রোমোজোমের দেখি যে গঠনটা দেখব যে ক্রোমোজোম সাধারণত দেখো এই যে ভৌত গঠন এখানে দেখা যাচ্ছে যে ক্রোমোজোম কি হয় যে আমাদের একটু লম্বাটে বা লম্বাটে ধরনের থাকে। তো এই ক্রোমোজোম অর্থ হচ্ছে আগে প্রথমে বলে নে যে এই ক্রোমা শব্দটির মানে হচ্ছে রঙিন, আর সোমা মানে হচ্ছে দেহ বা বডি। তাহলে ক্রোমোজোম মানে হচ্ছে আমাদের রঙিন ধারণকারী অঙ্গ, যেটা নাকি আমাদের 1875 সালে স্ট্রাসবার্গার নামক বিজ্ঞানী তিনি এটাকে দেখেছিলেন সুতার ন্যায়, আর আমাদের নাম করেছিলেন 1888 সালে ভালডিয়ার। তিনি নাম করেছেন ক্রোমোজোম। এই ক্রোমোজোম সকল প্রজাতিতে এক নয়, আবার দৈর্ঘ্য এক নয়, এক এক প্রজাতিতে এক রকম, তবে নির্দিষ্ট থাকবে। কিছু প্রজাতিতে যেমন কোনো প্রজাতিতে যদি, যেমন আমরা মানব জাতি, আমাদের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট 23 জোড়া, মানে 46টি ক্রোমোজোম আছে, 23 জোড়া। এই 23 জোড়া আমাদের প্রত্যেকটা মানুষেরই থাকবে নির্দিষ্ট। আবার যদি একটা উদ্ভিদে যেমন পাটে বা ধানে 24টি ক্রোমোজোম রয়েছে, এর প্রত্যেকটা প্রজাতি ধানের 24টাই ক্রোমোজোম থাকবে। এখন ছাগলে যদি 60টা থাকে, 60 থাকে ক্রোমোজোম, এই ছাগল প্রজাতির প্রত্যেকটা সদস্যেরই 60 ক্রোমোজোম থাকবে। এভাবে এক এক প্রজাতিতে সদস্যদের প্রত্যেকেরই একই রকম থাকবে এবং তা নির্দিষ্ট। এখন ক্রোমোজোম সংখ্যা জীবদেহে অসংখ্য থাকতে পারে, তবে জীব ভেদে বা প্রাণী ভেদে, উদ্ভিদ ভেদে এরা বিভিন্ন রকম হয়ে থাকে। 2 থেকে 1200-1600 পর্যন্ত হয়ে থাকে ক্রোমোজোম। এক একটা ক্রোমোজোম লম্বা আছে, অনেক লম্বাটে হয়। তো দৈর্ঘ্যে কতটুক হয় আমরা দেখি একটু, যে একটা ক্রোমোজোম দৈর্ঘ্যে কতটুক। এর দৈর্ঘ্য হতে পারে 0.2 থেকে 50 মাইক্রোমিটার হতে পারে, আর প্রস্থটা হতে পারে 0.2 থেকে 2 মাইক্রোমিটার।
আচ্ছা, এখন আমরা তো বুঝলাম যে ক্রোমোজোম কে আবিষ্কার করেছে। ক্রোমোজোম কথাটার অর্থ কি, যে ক্রোমা অর্থ বলছি রঙিন এবং সোমা অর্থ দেহ, মানে রঙিন ধারণকারী, রং ধারণকারী অঙ্গ ক্রোমোজোমের আসলে আক্ষরিক অর্থ। আর এটা আবিষ্কার করেছে কে, কোন প্রজাতিতে কতটুকু থাকে আমরা এবার দৈর্ঘ্য প্রস্থ সব জানলাম। এখন আমরা একটু ক্রোমোজোম যে আমাদের গাঠনিকভাবে দুই প্রকার, একটা হলো ভৌত গঠন, একটা হলো রাসায়নিক গঠন। ভৌত গঠনটা আমরা একটু দেখি চিত্রে। দেখো এই যে একটা ক্রোমোজোম, এর কি একটু লম্বাটে ধরনের হয়ে থাকে, এর ভিতরে থাকে কি সুতার মতো ক্রোমোনেমা, ক্রোমাটিন তন্তু, যেটা সুতার মতো অঙ্গ, সেগুলিকে বলা হয় ক্রোমোনেমা বা ক্রোমোনেমাটা। আচ্ছা, তারপরে এখানে লিকুইড মানে তরল পদার্থ থাকে এই ভিতরে, ধাত্র বা ম্যাট্রিক্স বলা যায়। আর এটা বাহু আমাদের ক্রোমোজোমের। আর ক্রোমোজোম যেখানে নাকি একটু উঁচু বা কুঞ্চিত হয়, বর্ণহীন একটু কুঞ্চিত গোলাকার অংশ, সেই অংশটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর এই সেন্ট্রোমিয়ার ছাড়া যে কুঞ্চন দেখি আমরা, তাকে বলবো গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চনের কাছাকাছি যে একটু উঁচু গোলাকার অংশ আছে, তাকে বলা হয় স্যাটেলাইট। তো এইভাবে একটি ক্রোমোজোমের বাহ্যিক গঠন হিসেবে আমরা এটাকে দেখতেছি। আর ক্রোমোজোম সংখ্যা আমাদের বিভিন্ন প্রাণীতে, বিভিন্ন উচ্চ শ্রেণীর উদ্ভিদে কয়েক প্রকারভেদ। কি প্রকারভেদ হচ্ছে, ক্রোমোজোম আমাদের দুই রকমের হতে পারে। দেখা যায় উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণীতে দুই রকমের, এক রকমের ক্রোমোজোম আছে ভিন্ন ধরনের, সে অন্য ক্রোমোজোমগুলি থেকে সম্পূর্ণ আলাদা। সেই ক্রোমোজোম আমাদের দেহের যেমন 46টি অথবা 23 জোড়া আমরা ক্রোমোজোম বলে থাকি। যে মানব প্রজাতিতে আমাদের কি আছে, 23 জোড়া ক্রোমোজোম আছে। এই 23 জোড়ার মধ্যে আমাদের দেখা যায় যে পুরুষে এবং স্ত্রীর ক্ষেত্রে, দেখো এখানে আছে আমাদের বললাম যে ক্রোমোজোম যে দুই রকমের, এক ধরনের ক্রোমোজোম আছে অত্যন্ত ভিন্ন ধর্মী এক জোড়া, সেই এক জোড়া ক্রোমোজোমকে আমরা বলবো সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। এই ক্রোমোজোমটি লিঙ্গ নির্ধারণে খুব ভূমিকা পালন করে থাকে, আমাদের প্রজাতির ধ্রুবতা রক্ষা করে। এরা হচ্ছে এক জোড়া আমাদের দেহে, এই এক জোড়া ক্রোমোজোম পুরুষে এই এক জোড়ার মধ্যে দুই রকম থাকে, একটা হচ্ছে এক্স ধরনের আর একটা হইল ওয়াই ধরনের। আর নারীতে দেখা যায় এক জোড়া ক্রোমোজোম একদম হুবহু এক, কিন্তু পুরুষের ক্ষেত্রে দুই রকম, এক জোড়া দুই রকম, এক জোড়া চলে গেল আমাদের। আর বাকি রইল কি 22 জোড়া। আমাদের 23 জোড়ার মধ্যে এক জোড়া ক্রোমোজোম ভিন্ন ধর্মী, সেটাকে আমরা সেক্স ক্রোমোজোম বলে থাকি। এক জোড়া পুরুষে এক্স আর ওয়াই, এই দুই ধরনের এক জোড়ার মধ্যে। আর নারীর ক্ষেত্রে বা স্ত্রীর ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রোমোজোম এক জোড়া একই ধরনের এক্স। তো এখন 22 জোড়া কি, এই 22 জোড়া ক্রোমোজোমকে আমরা অটোসোম বলে থাকি। যে অটোসোমটা কি করে, দেহের সার্বিক বৃদ্ধিতে বৈশিষ্ট্য এরা প্রকাশ করে থাকে। এই 22 জোড়া হলো আমাদের, এই 22 জোড়ার এক জোড়া আমাদের কি হইল, এই 23 জোড়া মোট। এই 23 জোড়া ক্রোমোজোম আমাদের রয়েছে। এই 22 জোড়াকে আমরা বলি অটোসোম। অটোসোম আমাদের সার্বিক বৃদ্ধিতে সহায়তা করে থাকে। এখন আসো আমরা দেখি যে রাসায়নিকভাবে ক্রোমোজোম কীরকম। রাসায়নিকভাবে দুই রকম, রাসায়নিকভাবে ক্রোমোজোম হচ্ছে দুই রকম। ক্রোমোজোমের রাসায়নিক গঠন, এই রাসায়নিক গঠন আমরা দুই ধরনের দেখতে পাই। সেইটা হলো আমাদের, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আমি সংক্ষেপে লিখতেছি নিউক্লিক অ্যাসিড, আরেকটা হচ্ছে আমাদের প্রোটিন। একটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড, আরেকটা হচ্ছে প্রোটিন। রাসায়নিকভাবে দুই রকম, প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড আবার দুই রকম, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তাহলে আমরা বলতে পারি রাসায়নিকভাবে ক্রোমোজোমের গঠন হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন নিয়েই হচ্ছে আমাদের ক্রোমোজোম গঠিত মূলত। এর নিউক্লিক অ্যাসিড আবার দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। আর প্রোটিনও দুই রকম, একটা হচ্ছে হিস্টোন আর একটা হচ্ছে নন হিস্টোন। একটা হচ্ছে হিস্টোন আর একটা নন হিস্টোন। এই দুই ধরনের। এছাড়া আমাদের ক্যালসিয়াম আছে ক্রোমোজোমে, ম্যাগনেসিয়াম আছে, লিপিড আছে,
আরও অন্যান্য কিছু পদার্থ রয়েছে। তাহলে রাসায়নিক ভৌত গঠন আমরা দেখলাম চিত্রে, আবার আমরা রাসায়নিক গঠন দেখলাম যে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন নিয়ে গঠিত মূলত। এই নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিএনএ আর আরএনএ। প্রোটিন দুই ধরনের, হিস্টোন, নন হিস্টোন। আরও কিছু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর লিপিড পদার্থ রয়েছে। তো আমরা এবার আসি যে আমাদের ক্রোমোজোমের যে মূল উপাদান ডিএনএ, এই ডিএনএ কি, বা তোমাদের যদি পরীক্ষায় আসে দুই রকম আসতে পারে। বাংলায় আসতে পারে, এই যে দেখো ডিএনএ। বাংলায় যদি বলে, বাংলায় দিয়ে বলে যদি যে পূর্ণরূপ লিখো ডিএনএর, তখন আমরা বাংলায় লিখবো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর যখন আমাদের ইংলিশ আসবে ডিএনএ, যখন তখন ফুল ফর্ম বা পূর্ণরূপ কি, তখন আমরা ইংলিশে লেখার চেষ্টা করব। দেখো ডিতে ডিঅক্সি, এগুলি ইয়া করে লিখবা, ডিঅক্সি রাইবো, এই পর্যন্ত হবে। আচ্ছা, ডিঅক্সি রাইবো, তারপরে এন দিয়ে আবার বড় অক্ষরে শুরু করবে, নিউ ক্লিক। আচ্ছা, এটা আবার বড় দিয়ে শুরু করবো, অ্যাসিড। তাহলে আমাদের ইংলিশে যদি আসে ডিএনএর পূর্ণরূপ কি, তাহলে আমরা ডিঅক্সি রাইবো এই পর্যন্ত লিখে আমরা আবার আমাদের ক্যাপিটাল লেটার দিয়েই শুরু করতে হবে, নিউক্লিক, আর আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে আবার এখানে অ্যাসিড, এভাবে লিখতে হবে। তো ডিএনএ কি, এই পূর্ণরূপ কি এটা। আর যদি বলে কি ডিএনএ কি, তখন আমরা অন্য কথায় চলে যাচ্ছি। দেখো যে ডিএনএ কি এটা আমরা বলতেছি। এখন দেখি ডিএনএটা কারা আবিষ্কার করছে, আগে দেখি। 1953 সালে ক্লিক ওয়াটসন এই মডেল বা এই ডিএনএ অণুর গঠন আবিষ্কার করেছে, এবং তাদের এই কাজের ধারাবাহিকতায় তারা 1962 সালে আবার নোবেল পুরস্কারও পেয়েছেন। তো ডিএনএতে তারা দেখেছেন যে আণুবৈজ্ঞানিক গঠনটা সুতার মতো পেঁচানো, সর্পিলাকার, দ্বিসূত্রী তারা দেখেছে। তো আমাদের যদি প্রশ্ন আসে ডিএনএর পূর্ণরূপ কি, আমরা এইভাবে লিখবো। কিন্তু যখন বলবে ডিএনএ কি, তখন বলবো যে ডিএনএ হলো দ্বিসূত্রী পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। দ্বিসূত্রী পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। কেন বলতেছি, আসলে আমরা একটু দেখে নেই যে আমাদের ডিএনএর গঠনটা কীরকম হয়ে থাকে। আমাদের ডিএনএর গঠন এই যে পেঁচানো, একটু সর্পিলাকার। তোমরা তো মই চিনো, সিঁড়ি যেই ধাপ দিয়ে আমরা উঠি উপরে, সিঁড়ি ধাপ বা ময়ের মতো এর আকৃতি দেখে, ঠিক আছে। আবার একটু সর্পিলাকার, এই যে জিগজ্যাগ, সর্পিলাকার, পেঁচানো। আর আমাদের দ্বিসূত্রী, এই যে একটা সূত্র আর একটা সূত্র গিয়েছে। আমি একে আবার একটু দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে আমাদের দ্বিসূত্রী, একটা কথা আমরা শিখে ফেলাম, ডিএনএর গঠনটা কি। ডিএনএর গঠনটা হচ্ছে দ্বিসূত্রী, এই যে একটা সূত্র আর একটা সূত্র, দ্বিসূত্রী। আর কি, সর্পিলাকার। আরেকটা কথা বলছি আমি যে দ্বিসূত্রী পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। তার মানে কি, নিউক্লিয়াইড, অনেকগুলি নিউক্লিওটাইড দ্বারা একটি ডিএনএর অণু গঠিত হয়ে থাকে। আর পলি মানে হচ্ছে বহু, অনেকগুলি নিউক্লিওটাইডের গঠন নিয়েই যেহেতু ডিএনএটা গঠিত, সেহেতু আমাদের একটা নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয় না ডিএনএ। এই পলিনিউক্লিওটাইডের গঠনটাই আমরা আগে দেখব যে নিউক্লিওটাইড কাকে বলে, এটাও আসতে পারে, বা পলিনিউক্লিওটাইড কাকে বলে। তাহলে নিউক্লিওটাইড হচ্ছে যে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, 3টা বেসিক উপাদান লাগবে। 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, অজৈব ফসফেট আর নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার, এই 3টা বেসিক উপাদান নিয়ে যে যৌগ গঠিত তাকেই বলা হয় নিউক্লিওটাইড। আর অনেকগুলি নিউক্লিওটাইড নিয়ে ডিএনএ গঠিত বলে নিউক্লিয়ারকে বলা হয় পলিনিউক্লিওটাইডের গঠন। তাহলে দ্বিসূত্রী পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠনই হচ্ছে আমাদের ডিএনএর গঠন। এখন আমাদের যে 3টা উপাদান লাগবে বেসিক, একটা কি লাগবে, আমরা শর্করার 5 কার্বন বিশিষ্ট এই যে পঞ্চভুজ, 1টা 2টা 3টা 4টা 5টা পঞ্চভুজ, কেন কার্বন, এগুলি কার্বন থাকবে। পঞ্চভুজ আকৃতিটা দেখানো হয়েছে তোমাদের এখানে। এই যে 3টা বেসিক জিনিস অবশ্যই লাগবে, এটা হলো পঞ্চভুজ আমাদের। দেখো তোমরা গুণি, এটা পঞ্চভুজ বা পেন্টোস সুগার লাগবে। 2 নাম্বার কি লাগবে, ইনঅর্গানিক ফসফেট, ঠিক আছে। এই যে ফসফেটের চিহ্ন, এটা হলো ফসফেটের চিহ্ন, বইতে তোমাদের বল দেওয়া আছে। 3 নাম্বার লাগবে কি, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার। এই 3টা জিনিস লাগবে। এই 3টা জিনিসের মধ্যে সুগার আর ফসফেট দিয়ে এই সূত্রগুলি বানিয়ে বাইরের কাঠামোগুলি উপাদান, এই সুগার ফসফেট, এই বাইরের
কাঠামো দুইটা, এই যে ময়ের মতো যে দুইটা বাইরের কাঠামো আছে, কাঠামোগুলি সুগার ফসফেট দিয়ে গঠিত, আর মাঝখানের কাঠামোগুলি কি দিয়ে তৈরি? আমাদের নাইট্রোজেন বেস দিয়ে গঠিত, নাইট্রোজেন বেস দিয়ে গঠিত। এখন দেখো আমাদের এখানে একটু কথা আছে যে নাইট্রোজেন বেস 4 ধরনের হয়ে থাকে। এডেনিন, এডেনিন আমি সংক্ষেপে লিখতেছি, এডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এই 4টা নাইট্রোজেন বেজ রয়েছে। এই 4টা নাইট্রোজেন বেজের মধ্যে এখন আমরা এডিনিন আর গুয়ানিনকে কি বলবো? পিউরিন বেজ। এটা হলো পিউরিন, এটার নাম হচ্ছে পিউরিন। আর থাইমিন আর সাইটোসিনের নাম হচ্ছে পাইরিমিডিন গ্রুপ। এরা হচ্ছে এই বেসটা, চারটা নাইট্রোজেন বেস আছে ঠিকই, কিন্তু এরা 2টা গ্রুপে বিভক্ত। সেই গ্রুপের নাম হচ্ছে, একটা গ্রুপের নাম হচ্ছে পাইরিমিডিন আর একটা হচ্ছে আমাদের পিউরিন বেস। আর আমাদের যখন এই ডিএনএ তৈরি হবে তখন অবশ্যই একটা পিউরিন থেকে আসতে হবে, আরেকটা আসতে হবে আমাদের পাইরিমিডিন বেস থেকে। অর্থাৎ আমরা এখানে পিউরিন থেকে আনলাম আর এখান থেকে থাইমিন নিয়ে আসলাম, কিন্তু আসার মধ্যে একটা রেস্ট্রিকশন আছে, অবশ্যই এডেনিন থাইমিনের সাথে যুক্ত হবে এবং তা হাইড্রোজেনের দ্বিবন্ধন দিয়ে হবে। হাইড্রোজেনের দ্বিবন্ধন বা হাইড্রোজেন ডাবল বন্ড দ্বারা গঠিত হবে। কিসের সাথে? কি এডেনিনের সাথে থাইমিন, আর গুয়ানিনের সাথে সবসময় সাইটোসিন। আর এটা ট্রিপল বন্ড দিয়ে, হাইড্রোজেনের ট্রিপল বন্ড দিয়ে তৈরি হবে। এই যে দেখো আমি লিখছি, এডেনিনের সাথে অবশ্যই দ্বিবন্ধন, হাইড্রোজেনের দ্বিবন্ধন দিয়ে থাইমিন যুক্ত হবে, আর সাইটোসিন ট্রিপল বন্ড, হাইড্রোজেনের ট্রিপল বন্ড দিয়ে এই গুয়ানিন যুক্ত হবে। এটা নির্দিষ্ট। তাহলে আমরা ডিএনএর গঠনে দেখলাম যে বেসিক 3টা জিনিস লাগবে। সেই বেসিক জিনিসগুলি হলো আমাদের যে সুগার, 5 কার্বন বিশিষ্ট অজৈব ফসফেট, নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসের মধ্যে এডিনিন সবসময় থাইমিনের সাথে ডাবল বন্ড দ্বারা, আর এই গুয়ানিন হবে সাইটোসিনের মাধ্যমে। এবার আমরা একটু চলে যাই আরএনএ। আরেকটা মূল গঠন উপাদান হচ্ছে আরএনএ। আরএনএর গঠনটা দেখো একটু, একে আমি এখানে দেখাই তোমাদের, যে এই যে এখানে আরএনএর যে সূত্র সেটা কিন্তু ডিএনএর মতো কি না। আরএনএ কি? রাইবোস। আরএনএটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা কিন্তু এক সূত্র, এটা কিন্তু দ্বিসূত্র না, এটা হলো এক সূত্র, একসূত্রী। এটা তাহলে কি হবে? একসূত্রী। এটাও পেঁচানো একটু পলিনিউক্লিওটাইডেরই গঠন। এটাও হুবহু ডিএনএর মতন গঠন। ওই 3টা বেসিক উপাদান থাকতে হবে, শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন বেস। তবে এখানে একটা কথা আছে, আমরা যে ডিএনএর ক্ষেত্রে বলছিলাম এডেনিন সবসময় থাইমিনের সাথে যুক্ত হবে, কিন্তু আমাদের আরএনএর ক্ষেত্রে কিন্তু থাইমিন থাকে না। 4টার মধ্যে এখন ইউরাসিল থাকে, ইউরাসিল। এই ইউরাসিল এডেনিনের সাথে যুক্ত হবে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। তার মানে শুধু আমাদের ব্যতিক্রম আরএনএর ক্ষেত্রে এই জায়গাটাই, যে থাইমিন থাকবে না, আরএনএর ক্ষেত্রে থাইমিন থাকবে না, থাকবে সেই জায়গায় কি? ইউরাসিল থাকবে। তাহলে এডেনিনের সাথে যুক্ত কি হবে? এডেনিনের সাথে যুক্ত হবে ইউরাসিল। এই এডেনিন যদি এখানে থাকে তাহলে এখানে হবে আমাদের ইউরাসিল। আর আমাদের গুয়ানিনের সাথে সাইটোসিন আগের মতোই থাকবে, এখানে কোনো তফাৎ নেই, এখানে কোনো তফাৎ নেই। তাহলে আমরা শিখতে পারলাম যে এখানে ডিএনএর মধ্যে দ্বিসূত্রী, এখানে একসূত্রী। ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেস যে 4টা আছে এখানেও তাই আছে, শুধু থাইমিন থাকবে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। আর আমাদের আরএনএটা হলো 3 প্রকার। আরএনএটা 3 প্রকার। এক হচ্ছে আমাদের মেসেঞ্জার আরএনএ। আমরা সংক্ষেপে লিখব এভাবে। 2 নাম্বার আমাদের রাইবোজোমাল আরএনএ বা এইভাবে। 3 নাম্বার হচ্ছে আমাদের ট্রান্সফার আরএনএ। এই 3 প্রকার। তাহলে এখন যদি বোর্ডে আসে যে তোমাদের এই ডিএনএ আরএনএর মতো তফাৎ কি, তখন বলতে পারবা যে এটা একসূত্রী, ডিএনএ দ্বিসূত্রী, এটা একসূত্রী, আর এটা নাইট্রোজেন বেস
থাকে এখানে, থাইমিনের পরিবর্তে ইউরেসিল থাকে এবং এটার প্রকারভেদ আছে, ওটার প্রকারভেদ নেই। এখন আমরা আজকে যা আলোচনা করছি তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে এবং বোর্ডে কী প্রশ্ন আসে আমি পড়ার সাথে সাথে বলছি। ডিএনএর পূর্ণরূপ কী, আরএনএর পূর্ণরূপ কী, রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএর পূর্ণ, ডিএনএ ডিঅক্সি রাইবোনি ইংলিশ আসলে ইংলিশে উত্তর দিবে। এবং ক্রোমোজোমকে যদি বলো ভৌত অনুধাবন প্রশ্ন আসে তখন তোমরা ক্রোমোজোম চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ বহন করে, এই জন্য একে ভৌত ভিত্তি বলা হয়। আরেকটা আসতে পারে এর থেকে এর পৃথক কেন, এটা দিতে পারে, ডিএনএর গঠন দিতে পারে। যাই আসুক প্র্যাকটিস করবো বাসায়। তো আজকে এই পর্যন্তই, তোমরা সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।